ক্লাস 9-এর সমস্ত ছাত্রছাত্রীকে আজকের ভিডিওতে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমরা যেটা আলোচনা করব সেটা হলো উদ্ভিদ রাজ্যের শ্রেণীবিন্যাস, ক্লাসিফিকেশন অফ কিংডম 20। এখন এই উদ্ভিদ রাজ্যকে দুটি ভাগে অর্থাৎ দুটি উপরাজ্যে ভাগ করা হয়েছে। কি কি না, অপুষ্পক এবং সপুষ্পক। অপুষ্পক অর্থাৎ ক্রিপ্টোগ্যামস এবং সপুষ্পক মানে হলো ফ্যানেরোগ্যামস। কাদের বলে এই অপুষ্পক এবং কাদের বলে সপুষ্পক, চলো একটু বুঝে নিই। যে সমস্ত উদ্ভিদে ফুল, ফল, বীজ এগুলো গঠিত হয় না তাদেরকে অপুষ্পক বা ক্রিপ্টোগ্যামস বলে। আর যে সমস্ত উদ্ভিদে এই ফুল, ফল, বীজ এগুলো গঠিত হয় তাদেরকে সপুষ্পক বা ফ্যানেরোগ্যামস বলে। সোজা কথায় যে সমস্ত উদ্ভিদে ফুল হয় না তাদেরকে বলা হয় অপুষ্পক উদ্ভিদ, এবং যে সমস্ত উদ্ভিদে ফুল হয় তাদেরকে বলা হয় সপুষ্পক উদ্ভিদ। তাহলে উদ্ভিদ রাজ্যকে কয় ভাগে ভাগ করা হয়েছে, অর্থাৎ কয়টি উপরাজ্যে ভাগ করা হয়েছে না দুটি। কি কি, অপুষ্পক এবং সপুষ্পক। চলো একটু বোর্ডে বুঝে নিই। তাহলে উদ্ভিদ রাজ্যকে দুটি উপরাজ্যে ভাগ করা হয়েছে, অপুষ্পক এবং সপুষ্পক। এখন এই অপুষ্পক অর্থাৎ ক্রিপ্টোগ্যামসদের আবার তিন ভাগে ভাগ করা হয়েছে, অর্থাৎ তিনটে গোষ্ঠীতে ভাগ করা হয়েছে। সেই গোষ্ঠীগুলো কি কি? শৈবাল, মস এবং ফার্ন। শৈবাল, এই শৈবালদের থ্যালোফাইটও বলা হয়। কি বলা হয় না, থ্যালোফাইট। মসদেরকে কি বলা হয় না, ব্রায়োফাইট। আর ফার্নদেরকে বলা হয় টেরিডোফাইট। এখন চলো এগুলো সম্পর্কে একটু ডিটেলস জেনে নিই। শ্রেণীবিন্যাসের ক্ষেত্রে উদ্ভিদ রাজ্যের এই গোষ্ঠীগুলোকে এমনভাবে সাজানো হয়েছে যাতে ক্রমশ অনুন্নত থেকে উন্নতর দিকে এগিয়ে যেতে পারে। দেখো, এই শৈবাল অর্থাৎ থ্যালোফাইট, শৈবালের বৈশিষ্ট্য কি জানো? প্রধান বৈশিষ্ট্য, এদের মূল কাণ্ড পাতা কোনোটাই থাকে না, অর্থাৎ গোটা দেহটাই একই রকম দেখতে হয়। শ্যাওলার কথা বলছি, হ্যাঁ। এদের মূল কাণ্ড পাতা কোনোটাই থাকে না, সমগ্র দেহটা একই রকম দেখতে হয়। এই জন্য এদেরকে সমগ্রদেহী উদ্ভিদ বা থ্যালোফাইটা বলা হয়। ঠিক আছে? তাহলে শৈবালের ক্ষেত্রে মূল কাণ্ড পাতা কোনোটাই থাকে না। কি না, থাকে না। তাহলে শ্যাওলা বা শৈবালের মূল কাণ্ড পাতা কোনোটাই থাকে না, সমগ্র দেহটাই একই রকম অর্থাৎ প্রায় সমান। সেই জন্য এদেরকে সমাঙ্গদেহী উদ্ভিদ বা থ্যালোফাইট বলা হয়। পরেরটি চলে আসছে আমরা মস। মসের ক্ষেত্রে এই উদ্ভিদের কাণ্ড এবং পাতা থাকলেও মূল থাকে না। তাহলে কি? কাণ্ড পাতা থাকে, কি থাকে না, না মূল থাকে না। তাহলে দেখো, প্রথমে শ্যাওলার ক্ষেত্রে দেখলাম মূল কাণ্ড পাতা কোনোটাই থাকে না। পরেরটাই দেখছি আমরা কাণ্ড পাতা আছে কিন্তু মূল থাকে না। আর পরের যে গোষ্ঠীটি ফার্ন, তাদের ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি না, এদের মূল কাণ্ড পাতা তিনটাই থাকে। তাহলে হলো না যে অনুন্নত থেকে ক্রমশ উন্নতভাবে সাজানো হলো, তাই তো? তাহলে দেখো, শ্যাওলা
মূল কাণ্ড পাতা তিনটেই থাকে না, মসের কাণ্ড পাতা থাকলেও মূল থাকে না, ফার্নের ক্ষেত্রে মূল কাণ্ড পাতা তিনটেই থাকে। তিনটে কিন্তু অপুষ্পক, অর্থাৎ এদের কাউরিরই ফুল হয় না, এই জন্য এরা অপুষ্পক। এবার চলো আমরা একটু ডিটেলস বুঝে নিই। শ্যাওলা, এদের প্রধান উদ্ভিদ দেহটি লিঙ্গধর, অর্থাৎ হ্যাপ্লয়েড প্রকৃতির হয়, ঠিক আছে, হ্যাপ্লয়েড প্রকৃতির হয়। তাদের প্রধান উদ্ভিদ দেহটি কেমন না লিঙ্গধর, অর্থাৎ হ্যাপ্লয়েড। এর মানে তোমরা তো নিশ্চয়ই জানো, হ্যাপ্লয়েড ক্রোমোজোম সংখ্যা বিশিষ্ট, এটা হলো লিঙ্গধর। পরেরটি মস। মসের ক্ষেত্রে এরও কিন্তু প্রধান উদ্ভিদ দেহটি ওই লিঙ্গধর, অর্থাৎ এরও ক্ষেত্রে কিন্তু ওই হ্যাপ্লয়েডই। মসের আমরা দেখতে পেলাম যে কাণ্ড পাতা থাকে, মূল থাকে না, কিন্তু মূলের পরিবর্তে এদের সরু সরু সুতোর মতো কিছু গঠন দেখতে পাওয়া যায়, যাদেরকে রাইজয়েড বলে। এটা অনেকটা ওই মূলের মতোই কাজ করে। তাহলে আরেকবার বলছি, মস বা ব্রায়োফাইটদের মূলের পরিবর্তে এক ধরনের সুতোর মতো গঠন দেখতে পাওয়া যায়, যাদেরকে রাইজয়েড বলে। কথাটা নোট করো। আর মসের কাণ্ড এবং পাতা একদম এই সপুষ্পক উদ্ভিদের কাণ্ড পাতার মতো নয়, একটু আলাদা, সেই জন্য কাণ্ড পাতার কিন্তু আলাদা নাম আছে। এদের কাণ্ডকে বলা হয় কলিড এবং পাতাকে বলা হয় ফাইলিড। তাহলে মসের ক্ষেত্রে বা ব্রায়োফাইটদের কাণ্ডকে বলা হয় কলিড এবং পাতাকে বলা হয় ফাইলিড। একটি বিশেষ প্রশ্ন আসবে মস থেকে, যে কেন ব্রায়োফাইট বা মসদেরকে উভচর উদ্ভিদ বলা হয়? একবার বলছি, ব্রায়োফাইটাকে কেন উভচর উদ্ভিদ বলা হয়? কারণ এই ব্রায়োফাইটারা কি করে না, নিষেকের সময় এদের জলের প্রয়োজন হয় বলে ব্রায়োফাইটদের বলা হয় কি বলা হয় না, উভচর উদ্ভিদ। শৈবাল কোথায় জন্মায় না, জলজ পরিবেশে জন্মায়, অর্থাৎ জলে জন্মায়। মস কিরকম জায়গায় জন্মায় না, ভেজা জায়গায় জন্মায়, ঠিক আছে, ভেজা জায়গায় জন্মায়, কিন্তু নিষেকের সময় এদের জলের দরকার হয় বলে এদেরকে উভচর উদ্ভিদ বলা হয়। পরেরটি চলে আসছে আমরা ফার্ন। স্থলজ অর্থাৎ শুকনো জায়গায় জন্মায়। এদের মূল কাণ্ড পাতা তিনটেই বর্তমান। আর এদের পাতা দু রকমের হয়। ক্ষুদ্র পাতাগুলোকে বলা হয় মাইক্রোফাইলাম এবং বড় পাতাগুলোকে বলা হয় মেগাফাইলাম। এই ফার্নের ক্ষেত্রে কিন্তু একটি মজার ঘটনা আছে। ঘটনাটা হচ্ছে, এদের জীবনচক্রে দুটি দশা দেখা যায়, অর্থাৎ হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড দশা দুটি দেখতে পাওয়া যায়। এক্ষেত্রে আমরা দেখতে পেয়েছিলাম শুধুমাত্র হ্যাপ্লয়েড দশা দেখতে পাওয়া যায় শ্যাওলার ক্ষেত্রে, মসের ক্ষেত্রে, কিন্তু ফার্নের ক্ষেত্রে আমরা দেখতে পাই এদের জীবনচক্রে দুটি দশা দেখা যায়, অর্থাৎ লিঙ্গধর এবং রেণুধর দুটি দশাই দেখতে পাওয়া যায়। রেণুধর, অর্থাৎ এদের জীবনচক্রে হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড দুটি দশাই দেখতে পাওয়া যায়। এখন প্রত্যেকটার উদাহরণগুলো জেনে নেই। শ্যাওলা উদাহরণ কি হবে, ভলভক্স, ক্ল্যামাইডোমোনাস, তারপরে স্পাইরোগাইরা, এগুলো হলো শ্যাওলার উদাহরণ। মসের উদাহরণ রিক্সিয়া, ফিউনারিয়া, এগুলো। ফার্ন বা টেরিডোফাইটার উদাহরণ লাইকোপোডিয়াম, ড্রায়োপটেরিস, সুশ্রিসা, এগুলো। আমাদের ক্রিপ্টোগ্যামস সম্পর্কে জানা হয়ে গেল, তাই তো? তাহলে প্রথমটি হলো শ্যাওলা, তারপরে মস, তারপরে ফার্ন। শ্যাওলার ক্ষেত্রে আমরা দেখতে পেলাম এদের মূল কাণ্ড পাতা কোনোটাই থাকে না। মসের ক্ষেত্রে আমরা দেখতে পেলাম কাণ্ড পাতা থাকে কিন্তু মূল থাকে না। আর ফার্নের ক্ষেত্রে আমরা গিয়ে দেখতে পেলাম মূল কাণ্ড পাতা তিনটেই থাকে। আশা করি বুঝতে পেরেছ। পরেরটা চলে আসছে আমরা সপুষ্পক গোষ্ঠীতে। এই সপুষ্পক উপরাজ্যটি দুটি গোষ্ঠীতে বিভক্ত। কি কি না, ব্যক্তবীজী এবং গুপ্তবীজী। ব্যক্তবীজী, একটু টার্মগুলো সম্পর্কে ভালো করে বুঝে নাও। এই টার্মগুলো জানলেই কিন্তু আর পরীক্ষার সময় ভুল হবে না। ব্যক্ত কথাটার মানে কি বলতো, খোলা, তাই তো? ব্যক্ত কথার মানে হলো খোলা। আর গুপ্ত কথার মানে কি না, লুকিয়ে রাখা। তাহলে এই ব্যক্ত মানে খোলা, কিসের ক্ষেত্রে না, বীজি। বীজি মানে বীজ, অর্থাৎ যাদের বীজ খোলা অর্থাৎ উন্মুক্ত, তারাই হলো ব্যক্তবীজী। গুপ্তবীজী, যাদের বীজ লুকানো, তো কোথায় লুকানো থাকে না, ফলের ভেতরে, তারা হলো গুপ্তবীজী। তাহলে প্রথমটি হলো ব্যক্তবীজী। এদের মূল কাণ্ড পাতা তিনটেই থাকে। আমরা আগেরগুলোর ক্ষেত্রে দেখলাম প্রথমে শ্যাওলা ছিল, মূল কাণ্ড পাতা ছিল না। মসে দেখলাম কাণ্ড পাতা ছিল, মূল ছিল না। ফার্নে দেখেছি মূল কাণ্ড পাতা তিনটেই আছে, কিন্তু ওগুলোর কাউরিরই ফুল ফোটে না, অর্থাৎ সবাই অপুষ্পক। এক্ষেত্রে এসে আমরা দেখতে পাচ্ছি এদের মূল কাণ্ড পাতা তিনটেই আছে, কিন্তু কি না, এদের ফুল হয়, সেই জন্য এরা কিন্তু সপুষ্পক উপরাজ্যের মধ্যে পড়ে গেল। আর এই ব্যক্তবীজী উদ্ভিদদের ক্ষেত্রে ফল হয় না, কিন্তু ফুল হয়, এবং ফুল থেকে সরাসরি বীজ জন্মায়, ঠিক আছে, বীজ জন্মায়। সেই জন্য
এদেরকে বলা হয় ব্যক্তবীজী। অর্থাৎ ফুল হলেও ফল হয় না, বীজ ফলের মধ্যে লুকানো অবস্থায় থাকে না, সেই জন্য এরা ব্যক্তবীজী। তাহলে একটু জেনে নিই, লিখে নিই আমরা এদের মূল, কাণ্ড, পাতা থাকে। এই যে বীজ নগ্ন প্রকৃতির, এটার মানে হলো যেহেতু ফল হয় না, সুতরাং ফলের মধ্যে বীজ থাকতে পারে না, সরাসরি উন্মুক্ত অবস্থায় থাকে, সেই জন্য এদের বীজ নগ্ন প্রকৃতির। উদাহরণ কি? এই ব্যক্তবীজীতে আমরা আমাদের অঞ্চলে কিন্তু দেখতে পাই না, এগুলো পাহাড়ি অঞ্চলে দেখা যায়। কি বলতো? ঠিক বলেছো, পাইন গাছ, সাইকাস, নিটাম, এটাই হলো এর উদাহরণ। তাহলে কি সাইকাস, পাইন, এরা হলো এর উদাহরণ। তাহলে আশা করি বুঝতে পেরেছো ব্যক্তবীজী উদ্ভিদগুলো সম্পর্কে। এখন চলো আরো কিছু কথা জেনে নিই ব্যক্তবীজী উদ্ভিদগুলো সম্পর্কে। এদের প্রধান উদ্ভিদ দেহটি রেণুধর অর্থাৎ ডিপ্লয়েড। তাহলে ব্যক্তবীজীরা কি না? ডিপ্লয়েড। এদের প্রধান উদ্ভিদ দেহ ডিপ্লয়েড। ডিপ্লয়েডকে কি বলা হচ্ছে না? রেণুধর। আর এদের সংবহন কলা থাকে। সংবহন কলা মানে জাইলেম, ফ্লোয়েম, এই কলাগুলো থাকে, বুঝেছো? তাহলে এদের সংবহন কলা উপস্থিত। বীজে 2-এর বেশি বীজপত্র থাকে। হ্যাঁ, তাহলে এদের বীজে কখনো কখনো 2 বা তার বেশি বীজপত্র থাকে, এই জন্য ব্যক্তবীজী উদ্ভিদদেরকে বলা হয় বহু বীজপত্রী। ঠিক আছে, যেহেতু বীজে 2-এর বেশি বীজপত্র থাকে, সেই জন্য এদেরকে বহু বীজপত্রী বলা হয়। পরেরটি চলো আমরা জেনে নিই গুপ্তবীজী সম্পর্কে। এখন এই গুপ্তবীজী এদেরও এই মূল কাণ্ড পাতা থাকে। ঠিক আছে, তাহলে গুপ্তবীজীদেরও মূল কাণ্ড পাতা থাকে, আর এদের ফলের মধ্যেই বীজ থাকে, অর্থাৎ ফুল হয় এবং ফলের মধ্যে বীজ থাকে। ফুল হয় এবং ফলের মধ্যে বীজ থাকে। ঠিক আছে, তাহলে গুপ্তবীজীর এটাই কিন্তু মেন পয়েন্ট, যে ফল হয়, ফলের ভেতরে বীজ থাকে। আর এদের প্রধান উদ্ভিদ দেহটি রেণুধর অর্থাৎ ডিপ্লয়েড প্রকৃতির। এদের সংবহন কলা উপস্থিত অর্থাৎ জাইলেম ও ফ্লোয়েম কলা বর্তমান। এদের বীজে অর্থাৎ ফলের মধ্যে যে বীজ থাকে, এই বীজের ভেতরে 1টি বা 2টি বীজপত্র থাকে। ঠিক আছে, তাহলে কিছু কিছু বীজের 1টি বীজপত্র থাকে, কিছু কিছু বীজের 2টি বীজপত্র থাকে। এর উপর ভিত্তি করে এদেরকে একবীজপত্রী এবং দ্বিবীজপত্রী 2 ভাগে ভাগ করা হয়েছে। এখন এই গুপ্তবীজীর উদাহরণগুলো কি না? আম, জাম, কাঁঠাল, এগুলো গুপ্তবীজী। অর্থাৎ আমরা যে সমস্ত গাছগুলোকে সাধারণভাবে দেখতে পাই, সেগুলোই হলো গুপ্তবীজীর উদাহরণ। এখন আমরা চলো জেনে নিই এই সপুষ্পক উদ্ভিদদের এই বীজপত্রের সংখ্যার উপর ভিত্তি করে 2 ভাগে ভাগ করা হয়েছে, এটা সম্পর্কে। সেই 2 ভাগ কি? একটু আগে জানলাম, একবীজপত্রী এবং দ্বিবীজপত্রী। প্রথমটি হলো একবীজপত্রী। যে সমস্ত উদ্ভিদের বীজে 1টি বীজপত্র বর্তমান অর্থাৎ 1টি বীজপত্র থাকে, তাদেরকে বলা হয় একবীজপত্রী উদ্ভিদ, যেমন ধান, গম। এই একবীজপত্রী উদ্ভিদদের কাণ্ডে কোনো রকম শাখা প্রশাখা থাকে না। ঠিক আছে, তাহলে এদের কাণ্ডে কোনো রকম শাখা প্রশাখা থাকে না। এদের পাতা সমাঙ্ক পৃষ্ঠ অর্থাৎ পাতার উভয় তলই সমান। একটা ধানের পাতা কথা ভাবো যে উভয় দিকে কিন্তু খসখসে, হাত দিলে দেখবে দুদিকে কিন্তু একই রকম, দুদিকে খসখসে। আর এদের পাতায় সমান্তরাল শিরাবিন্যাস দেখতে পাওয়া যায়। কলা পাতা দেখেছো তো? কলা পাতার শিরাবিন্যাস কেমন? মাঝখান দিয়ে একটা শিরা, দুপাশে একটা একটা করে বেরিয়ে গেছে, এটা হলো সমান্তরাল শিরাবিন্যাসযুক্ত পাতা। এই একবীজপত্রী উদ্ভিদেরা সাধারণত বিরুৎ জাতীয় এবং একবর্ষজীবী, তবে কিছু ব্যতিক্রম আছে, কিছু বৃক্ষ আছে। তোমাকে যদি বলা হয় যে জানলার বাইরে তাকিয়ে বলো তো যে কোনটা একবীজপত্রী গাছ, কোনটা দ্বিবীজপত্রী গাছ, তুমি কি বলতে পারবে? নিশ্চয়ই বলতে পারবে। কিভাবে বলো তো? একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে কোনো রকম শাখা প্রশাখা থাকে না। বিরুৎ ছোট গাছ, বিরুতের কথা বাদ দিলাম, বাইরে অনেক বড় বৃক্ষ জাতীয় গাছ আছে যারাও কিন্তু একবীজপত্রী। বলতে পারবে কোনটা? না, দেখো তো, নারকেল, খেজুর, তাল, এই সমস্ত গাছগুলোর কাণ্ডের শাখা প্রশাখা আছে? দেখো নেই, কাণ্ডের থেকে সরাসরি পাতা বেরিয়েছে। এগুলো কিন্তু বৃক্ষ জাতীয় একবীজপত্রী উদ্ভিদ। তাহলে নারকেল, তাল, খেজুর এরা একবীজপত্রী উদ্ভিদ কিন্তু বৃক্ষ জাতীয়। পরেরটি চলে আসছে আমরা দ্বিবীজপত্রী। যে সমস্ত উদ্ভিদের বীজে 2টি বীজপত্র থাকে তাদেরকে বলা হয় দ্বিবীজপত্রী উদ্ভিদ। একবার বলছি, যে সমস্ত উদ্ভিদের বীজে 2টি বীজপত্র থাকে তাদেরকে বলা হয় দ্বিবীজপত্রী উদ্ভিদ। যেমন
ছোলা, মটর, আম, এই দ্বিবীজপত্রী, বীজপত্রের ব্যাপারটা কি তোমাদের কাছে পরিষ্কার হয়েছে? আচ্ছা, ছোলাকে ভেজাবার পর আস্তে করে ভাঙলে কটা অংশ বেরোয় গো? কটা অংশ বেরোয়? দুখানা অংশ বেরোয়, তাই না? চাপ দিলে সমান ভাগে দেখবে দুটো অংশ বেরিয়েছে, এগুলো কিন্তু বীজপত্র। ছোলা, মটর বা ডালগুলো যেগুলো দেখবে, বা আমের আটির শক্ত খোসাটা ছাড়াবার পর ভেতরে যে সাদা অংশটা, সেটাকে যদি আস্তে করে চাপ দাও দেখবে দুটি অংশে ভাগ হয়ে গেছে, এগুলোই হলো বীজপত্র। তাহলে যে সমস্ত উদ্ভিদের বীজে দুটি বীজপত্র থাকে তাদেরকে বলে দ্বিবীজপত্রী উদ্ভিদ। এই সমস্ত উদ্ভিদগুলো সাধারণত বহু বর্ষজীবী, অর্থাৎ অনেক বছর বাঁচে। এদের কাণ্ডে শাখা প্রশাখা থাকে, আর এদের পাতা জালিকাকার শিরাবিন্যাসযুক্ত। হ্যাঁ, অর্থাৎ এদের শিরাবিন্যাসগুলো দেখবে খুব জটিল, জালের মতো। এই জন্য এদের শিরাবিন্যাস, পাতার শিরাবিন্যাস হলো জালিকাকার শিরাবিন্যাস। আর এদের পাতার উভয় তল কিন্তু দুরকম, অর্থাৎ দুদিক দুরকম। ওপরের তলটা তেলে মসৃণ এবং নিচের তলটা খসখসে। এই জন্য এদের পাতাকে বলা হয় বিষমাঙ্ক পৃষ্ঠ পাতা। তোমরা একটা কাঁঠাল পাতা হাতে নিয়ে দেখো কখনো, যে ওপর দিকটা দেখবে তেলে, নিচের দিকটা দেখবে খসখসে। তাহলে পাতার দুদিক দুরকম না, এই ধরনের পাতাকে বলা হয় বিষমাঙ্ক পৃষ্ঠ পাতা। তাহলে তোমাকে যদি দুটি পাতা দিয়ে বলা হয় কোনটা একবীজপত্রীর পাতা, কোনটি দ্বিবীজপত্রীর পাতা, চিনতে পারবে তো? কীভাবে বলো তো? তো একবীজপত্রীর পাতা দেখবে উভয় তলই খসখসে এবং পাতায় সমান্তরাল শিরাবিন্যাস আছে। আর দ্বিবীজপত্রীর ক্ষেত্রে গিয়ে দেখবে যে পাতার দুটি তল দুরকম, অর্থাৎ ওপরের দিকটা মসৃণ, নিচের দিকটা খসখসে এবং পাতায় জালিকাকার শিরাবিন্যাস। এই হিসাব থেকে তুমি কিন্তু চিনতে পেরে যাবে কোনটা দ্বিবীজপত্রী উদ্ভিদের পাতা, কোনটা একবীজপত্রী উদ্ভিদের পাতা। আশা করি ক্লাসটা তোমরা বুঝতে পেরেছো। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করো। আর যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে দিও। তবে যাবার আগে তোমাদের কাছে আমার একটা প্রশ্নটি হলো, কোন উদ্ভিদের জীবনচক্রে দুটি দশা দেখতে পাওয়া যায়, অর্থাৎ হ্যাপ্লয়েড ও ডিপ্লয়েড দশা দেখতে পাওয়া যায়? আরেকবার বলছি, কোন উদ্ভিদের জীবনচক্রে হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড দুটি দশায় দেখতে পাওয়া যায়? সবাই তোমরা ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।